আর আমি না খেলে দফায় দফায় এসে কি আমাকে তোষামত করতে হবে? আপনার এই তোষামত করাটাও আমাদের একটা জরুরি কাজের অংশ। বকুলের সাথে ভাব করতে চাইবেন, সেই জন্য বকুলের মা কিছু ভাববে না, তা তো হয় না। তোমাদের কোনো দায়িত্ব নাই? আমার মেয়ে কি বানের জলে ভেসে আসছে? সাতার এক ইউনিট, কাজ নাই কাম নাই। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি নিয়মিত মন দিয়ে সেবন করেন। আরে ভাই কি সেবন করি? হ্যাঁ, নাম দলামিয়া। দলামিয়া কইয়া ডাক দেন, আপনার বগুলে আসবো। তাই নাকি? অদ্ভুত তো। ডাইকেই দেখেন। না, ডাক দিয়ে বগলে আনার দরকার নেই, আমার শুশুই লাগবে। আমার মেয়ে তো এখনো এলো না, গেল কোথায় মেয়েটা? কিন্তু বুঝলেন আপা, আমার দুঃখটা অন্য জায়গায়। হারাই যাবি তো হিরোর সাথে হারাই যা, এটা ফালতু ছেলের সাথে কেন? ডাইরেক্টর সাহেবের সাথে ইটিস পিটিস করবি? কর না, মানা করছে কে? নায়কের সাথেও কর, বিনোদন পেপারে বড় বড় নিউজ আসবে। তুমি লক্ষ্য রাখো, লোক পাঠাও, প্রোডাকশনের ছেলেগুলোকে গ্রামটা একবার চক্কর দিতে পাঠাও। আমার মনে হয় জায়দার বাড়িতেই গেছে। জায়দা? জায়দাকে? ওই যে মেয়েটা ভবিষ্যৎ বলতে পারে, সেই মেয়েটা। খোঁজ করো জলদি। ঠিক আছে। এই যে দাঁড়ান, আপনারা কোথায় গেছিলেন? কেন? বিরাট ঝামেলা হয়ে গেছে, আপনার চিন্তায় আপনার মা তো অস্থির হয়ে গেছে। আপনারা কেউ হননি তাই না? জানতাম হবেন না। আমি হচ্ছে ছবির উপনায়িকা। এই ঘটনা যদি এখন পাপিয়া ম্যাডামের ঘটতো, তাহলে পুরো ঢাকা শহর এখন পর্যন্ত জেনে ফেলত। আমার আপন মা বলে কথা, একটু তো চিন্তিত হবেনি। জি, একেবারে শয্যাশায়ী। ডাক্তার আনতে পাঠানো হয়েছে, আশেপাশে কোনো ডাক্তার নাই, তাই মেরাজ মাস্টার নেত্রকোনার থেকে ডাক্তার আনতে গেছে। সর্বনাশ, এত কিছু ঘটে গেছে। এই যে দাঁড়ান, আপনি কোথায় যান? আন্টির অবস্থা কি বেশি খারাপ? ছবির জগৎ বড্ড খতরনাক জগৎ, গার্জিয়ানদের মাথা ঠিক রাখা বড়ই দুষ্কর। আমি কি একটু দেখতে যাব? ভুলেও না। কেন বলছি বলেন তো? তাহলে মেয়ের জন্য জমা থাকা সব চট থাপ্পড় আমার উপরে এসে পড়বে। জি, ছেলেটার বুদ্ধি শুদ্ধি বেশ পরিষ্কার। আমাকে দেখেই মা একেবারে সুস্থ হয়ে গেছে। গুড। এখন নিশ্চয়ই কঠিন কঠিন কথা সব বন্দুকের গুলির মতো তার মুখ থেকে বের হয়ে আমার দিকে ছুটে আসতে থাকবে। যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া দরকার। কোথায় গিয়েছিলে? এই তো মা, পাশে। পাশে? আমি তো আশেপাশে সবখানে চষে বেড়ালাম,
কোনো কাছের বাড়ি বা পাশের বাড়িতে তোমাকে দেখলাম না। ঠিক মতো চষনি, তাহলে চষলেই পেয়ে যেতে। সত্যি কথা বলবি, ওই ছাগলটা তোর সাথে ছিল? ছিল। তুই কি জানিস তোকে নিয়ে পুরো ইউনিটে ঢিড়ি পড়ে গেছে? ফিল্ম একটা সেন্সিটিভ জায়গা, তুই জানিস না? ছিছি পড়ার কি আছে মা, আমি একজনকে নিয়ে বেড়াতে যেতে পারি না? তাই বলে তুই যার তার সঙ্গে বাইরে চলে যাবি? এটা কি তুই জালালিমার সাথে বাইরে গিয়েছিলি? একটা জোয়ান ছেলে যখন তোর বয়সে একটা মেয়ের সাথে বাইরে যায় তখন মানুষের মনে কি কি ভাবনা আসতে পারে তুই জানিস না? কি ভেবে নেয়? যা ভাবার তাই ভেবে নেয়। সেই তাইটা কি? সে তাইটা হচ্ছে যে এই ছেলেটা তোকে সবার আড়ালে নিয়ে গেছে ঢং ঢাং করার জন্য। ঢং ঢং কি মা? দেখ, আমার সাথে ন্যাকা সাজবি না। ন্যাকা সাজিয়ে আমার সাথে তুই পার পাবি না, বদ মেয়ে কোথাকার। উফ, এত জোরে চিৎকার করো না তো মা, ভয় লাগে। যদি ভোকাল কর্ড নষ্ট হয়ে যায় তাহলে সারা জীবন হাঁসের মতো ফ্যাস ফ্যাস করে কথা বলতে হবে। বকু, কি হচ্ছে নাকি? শোনো মা, ফিল্ম লাইনের লোকরা সবসময় কিছু না কিছু ভাবতেই থাকে। কারো সাথে গেলেও ভাববে, না গেলেও ভাববে। তুই এতক্ষণ ধরে মুখ ধুলি কেন? আপা শুনেন, কিছু মনে করবেন না আপা। একটা জোয়ান ছেলের সাথে যখন একটা জোয়ান মেয়ে ঘুরতে বাইর হয় তখন কেউ এটা ভাবে না যে তারা স্কুলে বিদ্যা শিক্ষা নিতে গেছে। আপনি এখন এখান থেকে গেলে ভালো হয়, আমরা মা মেয়েরা বসে একটু গল্প করব। সেইটা করেন, কিন্তু মেয়ে অনেকক্ষণ কেন মুখ ধুল এই প্রশ্নটা করার কোনো অর্থ নাই আপা। মা শোনো, তুমি এখন অনেক বেশি রেগে গেছো। রাগলে কিন্তু মানুষ অনেক কিছু করে ফেলে। তুমি এখন কি করবে? ওই আয়নাটার ভেতর আমার মাথা ঠুকে দেবে? তাহলে কিন্তু ঝনঝন করে আওয়াজ হবে। তারপর সেই ভাঙা গাছের টুকরোয় আমার মাথা কেটে যাবে। তখন তুমি অনেক কাঁদবে। তোমার একটা মাত্র মেয়ে আমি, আর তাছাড়া আমাকে অভিনয় করতে হবে কপালে কাটা দাগ দিয়ে। কি করেছিস কি? সারাদিন রোদে রোদে ঘুরে মুখটা তো ধোয়া হয়নি, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নে ভালো করে। হ্যাঁ বকুল, আরে আপনি কখন এসছেন? কেমন আছেন? ভালো। কি করছিলেন? দেখেন না, সারাদিন একা একা রোদে রোদে ঘুরে, কত মানা করি একা একা ঘুরিস কেন? সেলিমকে সাথে নিয়ে যাবি। ম্যাডাম আসুন। না, এখন না আসি। বকুল, তুমি একটু আসবে আমার ঘরে, কথা ছিল। জি আচ্ছা, আসি। যা যা যা, এভাবে যাস না। আর তুই আমার উপর রাগ করিস না। হয় কি, তুই ছাড়া আমার তো আর এখন কেউ নাই, অনেক অনেক টেনশন হয়। ওনার ওখানে যাবি, সুন্দর করে সেজে গুজে, হাত মুখ আবার ভালো করে ধুয়ে নে, একটা ভালো কাপড় পরে একটু সেজে গুজে যা, লক্ষ্মী না মা? মা শোনো, আমি ভালো জামা কাপড়ই পরা আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো আমি মাথাটা একটু ভালো করে আঁচড়ে যাই, আর একটা গুড়ি টিপও দিয়ে যাবো কপালে। এখন খুশি তো? ওস্তাদ চা, এই প্রোডাকশন। তোরে কোন সময় কইছি যে খাওয়া হয়েছে, প্লেটগুলি এখান দিয়ে সরা? একটা কথা কেউ শোনে না। শুটিং নাই, কিচ্ছু নাই, খালি খাইব আর ঘুমাইব। সৌরভ ভাই, সৌরভ ভাই, রোগী নিয়ে আসছি, ডাক্তার কোথায়? আচ্ছা, আপনি না মাস্টার? জি জনাব। তাইলে প্রায় প্রায় তো ভুল কথা কটকেন। কথাটা কি রুগী নিয়ে আসছি ডাক্তার কই, নাকি ডাক্তার নিয়ে আসছি রুগী কই? মার্জনা করবেন, ইমার্জেন্সিতে ভুল হইতেই পারে, আর হবে না।
ডাক্তার লাগবো না, বিদায় করে দেন। ইন্না নিলে রোগী কি ইন্টিকাল ফর্মে আছেন? চুপ করেন, খালি আজে বাজে কথা। ও তাহলে সহি সালামতে আছেন। আসলে ইমার্জেন্সিতে কথারও ঠিক থাকে না, মাথারও ঠিক থাকে না। আপনি কোনো কিছুই ঠিক থাকবে না। ধরেন, আরে ধরেন। রোগী এখন ভালো আছে, ডাক্তার বিদায় করে দেন। আর জনাব সঙ্গে সঙ্গে আপনিও বিদায় হন। কি হলো, যান, বিদায় হন। কে? বকুল এসেছো? কি? এসো এসো। বসো। বলেছিলাম না আমার মেয়েকে লেখা চিঠি তোমাকে পড়াবো, এখনো পোস্ট করিনি। মা, ও আমার মা, আমার সোনা মা, ময়না মা, গয়না মা, কতদিন তোমাকে দেখি না। রাতে যখন ঘুমাতে যাই আমার পাশে তোমার বালিশটা রেখে দেই, বালিশের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমিয়ে পড়ি। এক সময় আমার মনে হয় বালিশে মাথা রেখে তুমি পাশে ঘুমাচ্ছ। মা, তোমাকে না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আবার আমি তোমাকে কবে দেখব? ইতি, তোমার মা। এই এই মেয়ে, এই আরে তুমি তো দেখে অনেক নরম মনের মেয়ে। হ্যাঁ, দাও। কি এটা কি ঠিক? মন যত বেশি নরম হবে কষ্ট কিন্তু তত বেশি পাবে জীবনে। মন শক্ত রাখার চেষ্টা করো। বকুল ফিরেছে স্যার। ফরদের খবর কি? এখনো কোনো খবর নাই। 2 বার ঢাকায় ফোন করছি স্যার, হিরো সাহেবের ফোন বন্ধ। মোবাইল ক্যান নট বি রিচ অ্যাট দ্য মুভমেন্ট, বারবার খালি এই কথা বলে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কালকে শুটিং শুরু হবে, আজকে সবাইকে রেডি থাকতে বলো। আর প্রপস লিস্টটা আরেকবার একটু চেক করে নাও। আচ্ছা। পাপিয়ার কি খবর? ঘরে স্যার, ওনার ঘরে বকুল গেছে। স্যার কিছু বলবে? না। বকুলের মায়ের কি অবস্থা? ওই বকুল আসার পরে বকুলের মা এমনি সুস্থ হয়ে গেছে। শোনো বকুল, তুমি মনের দিক থেকে এত নরম কেন আমার জানা দরকার। আমি আজকে তোমার গল্প শুনবো। বলো বকুল। জি। তোমার ভেতরটা জানার আমার খুব আগ্রহ। দেখো, আমি ঢাকার ফিল্মের সুপারস্টার, আমার চারপাশে কিন্তু নানা রকম লোক ঘুরঘুর করতে থাকে। নানা রকম লোকের নানান রকম মতলব, কিন্তু এইসব ম্যাটেরিয়ালিস্টিক লোকরা কিন্তু ছোট্ট একটা চিঠি পড়ে হাপুস নয়নে কাঁদে না।
আমি তোমার পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে চাই বকুল, বলবে না? আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। আমার মা ছিলেন খুব সোজাসাপটা মানুষ, খুবই বুদ্ধিমতী। বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে যান তখন সে একেবারে হতভম্ব হয়ে পড়েন। স্বপ্নেও ভাবেননি এমনটা হবে। এটাই তো স্বাভাবিক। তারপর আমার মার মাথা আস্তে আস্তে ডিফেক্টের মতো হয়ে গেল, নানান ধরনের পাগলামি শুরু করলো। গোলাপ গাছের স্প্রে দেয় যে বিষ, একদিন সেটা খেয়ে ফেললো, তারপর থু থু করে ফেলে দিল। তাতে মার মুখে এক গাদা ঘা হয়ে কি কাণ্ড। আরেকবার 50টার মতো ঘুমের ওষুধ খেয়ে ফেললো, তাতে বমি হয়ে 18 ঘন্টা ঘুম ছাড়া আর কিছুই হলো না। মাই গড, দেন হোয়াট? মরে যাওয়ার সব চেষ্টা যখন ফেল করলো তখন মা উঠে পড়ে লাগলো কিভাবে বাবাকে গুন্ডা দিয়ে পেটানো যায়। কি বলছো তুমি? তাই? হ্যাঁ, সে নিয়ে দিনরাত আমার সঙ্গে পরামর্শ শুরু করলো। তোমার সাথে? তুমি না তখন ছোট? ছোট হয়েছে তো কি হয়েছে, পাশে একজনের সঙ্গে কথা বলার লোক লাগে না? আসলে মা তার নিজের সঙ্গেই কথা বলতো, আমি ছিলাম উপলক্ষ মাত্র। তারপর তোমার বাবাকে গুন্ডা লাগিয়ে ধোলাই দেওয়া হয়েছিল? মা সারাক্ষণ আমাকে বলতো, বুঝলি বুকু, তোর বাবাকে এমন মার খাওয়ানোর প্ল্যান বানিয়েছি না যে প্রাণে মরবে না, কিন্তু হাত পা ভেঙে একদম লুলা হয়ে বিছানায় পড়ে থাকবে, বাথরুম টাথরুম সব বিছানায় করবে, মার খেয়ে স্ট্রেট ডায়রিয়া হয়ে যাবে, কলসি ভর্তি ওর স্যালাইন খেয়েও তখন কোনো কাজ হবে না। আরে তুমি হাসছো কেন? আই মে হাসি থামাও। কি? আরে তারপর? ওই বলা পর্যন্তই। মাকে বাইরে দেখে বোঝা যায় না মা ভেতরটা কত নরম, একদম শিশুর মতো। আচ্ছা, আপনাকে যে আমি এই সমস্ত কথা বলছি আপনি রাগ করছেন না তো? না, রাগের কি আছে, আমি তো শুনতে চাইছিলাম। চা খাবে? খাওয়া যায়। চা খাবে না কফি? কফি। আচ্ছা তুমি বলতে থাকো, আমি কফি বানাতে থাকি। জানেন, একসময় মা আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছিল। ভাড়াটে গুন্ডাদেরকে দিয়ে বাবাকে মার খাওয়ানোর প্ল্যান সমস্ত কিছু বাতিল করবে। এইরকম একটা লোককে তোমার মনে ক্ষমা করে দিলেন? না তো, ক্ষমা করলেন না, তবে অন্য আরেকটা রাস্তা খুঁজে বের করলেন। অন্য রাস্তাটা কি? অতি উৎসাহ নিয়ে মা উকিলের সঙ্গে কথা বলতে থাকলো। দিনে উকিলের সঙ্গে কথা, রাতে আমার সঙ্গে পরামর্শ। কথায় কথায় বলতে লাগলো, বুঝলি বকু, হুজুরকে এবার আমি স্ত্রী ঘরে নিয়ে ছাড়বই। আমার বিনা অনুমতিতে আরেকটা বিয়ে, কম পক্ষে 7 বছর জেলে বসে বসে ইট ভাঙতে হবে। ইট ভাঙতে ভাঙতে হাতে কড়া পড়ে যাবে। কোর্টে কেস করলেন তোমার মা? শেষমেশ যেটা হলো, কাঁদতে কাঁদতে মার চোখে ডিফেক্টের মতো হয়ে গেল। শেষে আমাকে নিয়ে আগাম সিলেটে মানে তার বাবা মার বাসায় উঠে পড়ল। আর আমার বাবা নতুন মাকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। শুনেছি তাদের 2টা ছেলে মেয়ে আছে, এলিফ্যান্ট রোডে একটা খুব সুন্দর ফ্ল্যাট কিনেছে, একটা লাল গাড়িও আছে। আবার গাড়িও কিনেছেন? একদিন দেখি নতুন মা গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছেন, বাবা তার পাশে বসে হেসে হেসে কী যেন কথা বলছেন। নতুন মার মুখ ভর্তি হাসি, অথচ আমার মার কি ধারণা জানেন? কি? তার ধারণা বাবা আছেন হাবিয়া দোজকে। তিনি যে মহিলাকে বিয়ে করেছেন
তিনি নাকি সারাক্ষণ ক্যাট 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 করে, একদম পাহাড়ের মতো দেখতে, গা ভর্তি নাকি থল থলে মাংস, বসলে নাকি উঠতে পারে না, টেনে তুলতে হয়। কি আশ্চর্য! আরে আবার হাসছো কেন? হাসছি কারণ এগুলোর একটাও সত্যি না। নতুন মা দেখতে খুবই সুন্দর, খুবই মায়া ভরা মুখ, যখন হাসেন মুখ টিপে টিপে হাসেন। তোমার মা যে ভেতরের কত কষ্ট থেকে এই নিন্দা করে সেটা তুমি বুঝবে না বকুল। কি ভাবছেন?